সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ড ইউনুস নূরজাহানের গ্রেফতার বিচারের দাবিতে সিপিডির বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝুটিকা মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল অলি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সিগারেটের দাম সর্বনিম্ন 17, সর্বোচ্চ 35 টাকা করার প্রস্তাব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চট্টগ্রামে একীভূত 5 ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 41,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আইআরজিসি সতর্কবার্তা, ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল সংঘাতের সুযোগে ডালপালা মেলছে সোমালিয়ার দস্যুরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের সঙ্গে চুক্তি এখন আগের চেয়ে অনেক কঠিন, সাবেক মার্কিন আলোচক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাম ও হামের উপসর্গে দেশে 3 শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শনিবার রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে সিপিবি হাতিরঝিল শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এই দাবি জানান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেম। তিনি শিশুদের এই অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউনুস সরকারের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনুস সরকারের অবহেলায় আজ শিশুদের প্রাণ দিতে হচ্ছে। সিপিবি হাতিরঝিল শাখার নেতা মস্তান শের শাহাদাতের সভাপতিতে ও সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তা রাখেন সাইমল বিশ্বাস, জহিরুল ইসলাম, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সিকান্দার হায়াত, মুর্শিকুল ইসলাম, হরণেন্দ্র মণ্ডল, ছাত্রনেতা প্রিজাম ফোকে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুবাগ মাঠ থেকে শুরু করে মগবাজার ওয়্যারলেস গেটে গিয়ে শেষ হয়। এদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন। সোমবার 11 মে সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসিনপুর ও দোহাজারী পৌরসভার সীমান্তবর্তী পাঠানিপুল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন ব্যক্তি একটি ব্যানার নিয়ে মহাসড়কে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি KM পারভেজ উদ্দিনের ছবি ছিল। মিছিলে অংশ নেওয়াদের মধ্যে মোহাম্মদ হৃদয় ও আরিক নামে দুজনকে শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম দিদারুল ইসলাম সিটার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি নিজেও দেখেছেন। মিছিলের স্ট্যান্ড ক্র্যাশ করতে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আরও জানিয়ে দেব হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড কর্নেল অলি আহমেদ বীরবিক্রম অভিযোগ করেছেন যে শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। রোববার 10 মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি গভীর রাত পর্যন্ত চলে। কর্নেল অলি আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও আমরা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ওপর জোর দিয়েছি। গণভোটে 70% মানুষ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে। তবে অভিযোগ করে তিনি বলেন, সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসায় দেশে বর্তমানে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে কর্নেল অলি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে ও হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। সেখানে জয়ের পর থেকেই সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম মুসলমানদের গাড়িতে বেঁধে টেনে হিচড়ে নির্যাতন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী চাটুকারদের দ্বারা বেষ্টিত উল্লেখ করে তিনি বলেন, চাটুকার পরিবেষ্টিত বলয় থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। একই সাথে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করার আহ্বান জানান তিনি সতর্ক করে বলেন, নীতি, নৈতিকতা ও জনসমর্থন ছাড়া শুধু ক্ষমতার জোরে টিকে থাকা সম্ভব নয়। দেশের ৭০% মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকা যাবে না। বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবী তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে, দেশে সারসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সরকারকে এসব সমস্যার সমাধানে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহুদ্দিন আহমেদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিলেও বিএনপি এখন তা নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চাইছে। এদিকে সিগারেটের দাম সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব। যুব সমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অকাল মৃত্যু কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে তামাক বিরোধী দুটি সংগঠনের যৌথ উদ্যোগে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। সোমবার ১১ মে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী সিগারেটকে ৪টি মূল্য স্তরে ভাগ করা হয়েছে: প্রিমিয়াম, উচ্চ, মাঝারি ও নিম্ন। প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ৬৭% আবগারি শুল্ক এবং প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর যোগ হয়ে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে ৩৫ টাকা। উচ্চ মূল্য স্তরে প্রতি প্যাকেটের দাম আগের তুলনায় ১০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। ৬৭% আবগারি শুল্ক ও প্যাকেট প্রতি ৪ টাকা নির্দিষ্ট কর যুক্ত হলে প্রতি শলাকার দাম হবে ২৫ টাকা ৪৫ পয়সা, যা বর্তমানের চেয়ে প্রায় ২ টাকা বেশি। আরও জানিয়ে দেব, চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ। একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা বন্দরনগরী চট্টগ্রামে আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল নগরীর ইনায়েত বাজার এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংক সহ বিভিন্ন শাখায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় তারা হেয়ার কাট পদ্ধতি বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের টাকা ফেরতের দাবি জানান। আন্দোলনকারীদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে জমাকৃত অর্থ তুলতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন। ১ বছর ধরে বিভিন্ন শাখায় ঘুরেও ঈদ কিনারা করতে পারছেন না। অনেকে সন্তানদের শিক্ষা ব্যয় মেটাতে পারছেন না, দৈনন্দিন কেনাকাটা করতে পারছেন না। এ কারণে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় অবস্থান নিয়েছেন। পরে তারা আরও কয়েকটি একীভূত ব্যাংকের শাখায় কর্মসূচি পালন করেন। ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতকারীরা মাত্র ৪% হারে মুনাফা পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন। প্রসঙ্গত, অবিলম্বে আমানতের টাকা ফেরত দেওয়া, হেয়ার কাট বাতিল ও সব ধরনের লেনদেন স্বাভাবিক করার দাবিতে একীভূত ৫ ব্যাংকের বিভিন্ন শাখায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন চট্টগ্রামের গ্রাহকরা। এর আগেই গত সপ্তাহে খাতুনগঞ্জ ও অগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গ্রাহকরাও এই ধরনের কর্মসূচি পালন করেন। এদিকে ৪১,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ। প্রায় ৪১,০০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি সি র্যাপটর। সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসা এই জাহাজ সোমবার বেলা ১১টার দিকে বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর ফেলেছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট, প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জন্য আনা ডিজেল প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে বুধবার ৬ মে বন্দরের বহির্নোঙরে নোঙর করেছিল সৌদি আরব থেকে ১,৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে আসা এমটি নিনেমিয়া। যুদ্ধ শুরুর পর এটি দেশে আসা ক্রুড অয়েলের প্রথম চালান। এসব তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। বিপিসি সূত্র জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। মজুদ বাড়ানোর পাশাপাশি বিকল্প রুট ও উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চলছে। আরও জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় ২ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের জেবদিন এলাকার একটি আবাসস্থলে এই হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম। এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ২ বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। দূতাবাস জানিয়েছে, দুজনের মরদেহ নাবাতির নাবি ভেবরির হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস মৃত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আরও এক বাংলাদেশি নারী শ্রমিক দীপালি বেগম। আরও জানিয়ে দেব, আইআরজিসির সতর্কবার্তা। ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে। ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গত শনিবার ৯ মে ওমান উপসাগরে ২টি ইরানি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরই আইআরজিসি কঠোর প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের জাহাজ বা বাণিজ্যিক বহরে যে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে শক্ত প্রতিশোধমূলক হামলা জানানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটনের নতুন শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব শীঘ্রই পাওয়া যেতে পারে। তবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসেছে কিনা তা নিশ্চিত নয়। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা কূটনৈতিক সমাধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এরই মধ্যে ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী ২টি ট্যাঙ্কারের হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। ইরানের অভিযোগ, ওই হামলায় তাদের নৌবহরকে লক্ষ্য করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে জাহাজগুলো নিষেধাজ্ঞা অমান্য করছিল। ইরানি সামরিক সূত্র দাবি করেছে, এর জবাবে নৌবাহিনী পাল্টা পদক্ষেপ নিয়েছে, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও গভীর হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলছে, এই কৌশলগত নৌপথে ইরানের নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তেহরান মনে করছে, এটি তাদের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। চলমান পরিস্থিতিতে কাতার সহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বৈঠকেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে স্যাটেলাইট চিত্রে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার চিহ্ন পাওয়া গেছে, যা দেশটির জ্বালানি অবকাঠামো নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তায় কোরআনের আয়াত। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলী ইমরান সূরার ৬৪ নম্বর আয়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন। ইরনা শনিবার রাতের প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ান তার এক্স অ্যাকাউন্টে পবিত্র সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতটি প্রকাশ করেন। বলো, হে আহলে কিতাব, আসমানি কিতাবধারীগণ, আসো সেই একটি সমান কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন, যাতে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি, তার সঙ্গে কাউকে শরিক না করি এবং আমাদেরকেও কাউকে আল্লাহ ছাড়া প্রভু হিসেবে গ্রহণ না করি। ইরানের সঙ্গে চুক্তি এখন আগের চেয়ে অনেক কঠিন। সাবেক মার্কিন আলোচক। ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক অ্যালান আয়ার। তিনি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সময়কার মার্কিন আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ফার্সি ভাষাতেও দক্ষ। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে পিছিয়ে যাওয়ার অভিযোগ তুলছেন তা হয়তো ভুল বোঝাবুঝি বা অতিরঞ্জন হতে পারে। তার মতে, বর্তমান আলোচনার শুরুতেই ইরান তাদের সব উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছিল এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। তিনি আরও বলেন, প্রকাশ্যে আমরা দুই পক্ষ থেকে যেসব কথা শুনছি তার অনেকটাই বাস্তবতার সঙ্গে মিলছে না।
তার মতে উভয় পক্ষই জনসম্মুখে এমন বক্তব্য দিচ্ছে যা আলোচনার প্রকৃত অবস্থার প্রতিফলন নয়। আয়েরের মতে ২০১৫ সালে ইরানের নেতৃত্ব তুলনামূলকভাবে মধ্যপন্থী ছিল, যার ফলে তখন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে তেহরানের নেতৃত্ব অনেক বেশি কট্টরপন্থী ও শক্ত অবস্থানে রয়েছে, ফলে আলোচনা আরও জটিল হয়ে উঠেছে। এখন শুধু পারমাণবিক কর্মসূচি নয়, হরমুজ প্রণালীতে নিরাপত্তার মতো অতিরিক্ত ভূরাজনৈতিক ইস্যুও আলোচনায় যুক্ত হয়েছে। এজন্য বর্তমান পরিস্থিতিকে আরও কঠিন বলে মনে করছেন তিনি। তার ভাষায়, এই ইরানি প্রশাসনের সঙ্গে সমঝোতা করা এখন অনেক বেশি কঠিন।